শুভ সকাল। স্কুলের ব্যবসা শিক্ষা শাখার সকল ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার, আপনাদের ফিনান্স ব্যাংকিং এর একটি নতুন সেশনে যুক্ত হলাম। তো আমরা গত ক্লাস দুটায় আলোচনা করেছিলাম ব্যাংকের আমানত, এই চ্যাপ্টারটা নিয়ে আপনাদের রিভাইজ করাচ্ছি। তো তোমাদের আজকে এই চ্যাপ্টারের তৃতীয় অংশ বা সর্বশেষ অংশ আমরা কথা বলবো। তো আজকের আলোচনায় আমরা তোমাদের বইয়ের 116 থেকে 118 পেজ এটা নিয়ে কথা বলবো। তো আলোচনার শুরুতেই তোমরা এতক্ষণ আমরা বলেছিলাম আগের লেকচারগুলোতে ব্যাংকের বিভিন্ন ধরনের হিসাব কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। এখন তুমি যদি হিসাব বন্ধ করতে চাও তাহলে কি করবা? একটা তোমার হিসাব আছে কোনো ব্যাংকে, সেটা তুমি বন্ধ করে দিবা। তো প্রথমত তোমাকে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। ব্যক্তি অ্যাকাউন্ট হয় তাহলে হিসাব বন্ধের জন্য একটা ম্যানেজারের বরাবর, ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার বরাবর একটা অনুরোধ পত্র লিখবে। ব্যাংকে গেলে তোমাকে একটা ফর্মেট বলে দিবে যে কিভাবে কি লিখতে হবে, সেটা লিখবে। আর কোম্পানির ক্ষেত্রে যদি কোনো কোম্পানি অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে তাদের সভার মাধ্যমে একটা ডিসিশন হবে যে আমরা ব্যাংক অ্যাকাউন্টটা আর রাখবো না, এই ধরনের একটা অনুরোধ পত্র তারা ওই সবার সিগনেচার সহ জমা দিতে হবে। এছাড়া তোমাকে কি কি জমা দিয়ে দিতে হবে? তোমার যদি চেক বই থাকে, তোমার পাস বই থাকবে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটাই যদি থাকে, এই সব জিনিস তোমাকে ব্যাংককে ফেরত দিয়ে দিতে হবে যদি তুমি তোমার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চাও। তবে অ্যাকাউন্ট বন্ধের ক্ষেত্রে কোনো ধরনের ঋণ যদি না থাকে, গ্রাহকের অনুরোধের প্রেক্ষিতে ব্যাংক হিসাবটি বন্ধ করে দিবে। তোমার কোনো ঋণ নাই, ব্যাংকের তোমার কাছে কোনো টাকা পায় না, সেই ক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না। আর যদি তোমার কাছে ব্যাংক কোনো টাকা পেয়ে থাকে সেক্ষেত্রে সেটা পরিশোধ করে তারপরেই একমাত্র তুমি অ্যাকাউন্টটা অফ করতে পারবে। তো এখন আমরা আসি ইলেকট্রনিক ব্যাংকিং। আমরা বর্তমানে সবাই ইলেকট্রনিক ব্যাংকিং বা ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং করতেছি বা অনেক বছর ধরে ইউজ হচ্ছে। তো এই ইলেকট্রনিক ব্যাংকিং এর কিছু সেবা নিয়ে কথা বলবো। কম্পিউটার বা ইলেকট্রনিক দ্রব্যাদির উন্নতি বা আধুনিকায়নের সাথে সাথে ব্যাংকিং ব্যবসায় বিভিন্ন প্রকারের ইলেকট্রনিক পণ্যের আবির্ভাব ঘটেছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বাংলাদেশেও ইলেকট্রনিক ব্যাংকিং এ বেশ অগ্রসর হচ্ছে। এই সেবার ক্ষেত্রে 24 ঘন্টায় ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ, তুমি 24 ঘন্টায় ব্যাংকিং সুবিধা পাবা। যেমন কিছু ইলেকট্রনিক ব্যাংকিং এর সেবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। আমরা সবাই চিনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। এটিএম, আমাদের আশেপাশে দেখবে এটিএম বুথ আছে। বিশেষ করে তোমরা যদি দেখো তোমাদের স্কুলের আশেপাশেও 3-4টা ব্যাংকের দেখবে এটিএম আছে। মোবাইল ব্যাংকিং, এখন আমরা বিকাশ, নগদ এর মাধ্যমেও টাকা আদান প্রদান করতে পারি। এসএমএস ব্যাংকিং, তুমি এখন বর্তমানে ব্যাংকে টাকা জমা, ব্যাংকে টাকা উঠানো, যে কোনো ধরনের তোমার অ্যাকাউন্টের রিলেটেড টাকা আসলে বা গেলে তোমার ফোনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে এসএমএস চলে আসে। ইন্টারনেট ব্যাংকিং, তুমি এখন ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং করতে পারো। এনি ব্রাঞ্চ ব্যাংকিং, অর্থাৎ এনি ব্রাঞ্চ ব্যাংকিং হলো তোমার অ্যাকাউন্ট ধরো লক্ষ্মীবাজার ব্রাঞ্চে, কিন্তু তুমি টাকা জমা দিতে পারবা গুলশান ব্রাঞ্চ থেকেও। ইভেন তুমি ঢাকায় কোনো একটা ব্রাঞ্চ তোমার অ্যাকাউন্ট, তুমি চট্টগ্রাম থেকেও টাকা জমা দিতে পারবা। তো এটা হচ্ছে এনি ব্যাংক ব্যাংক অনলাইন ব্যাংকিং। এনি ব্যাংক ব্যাংকিং মানে অনলাইনে ওই ব্যাংক টাকাটা ট্রান্সফার করে দেয় তোমার অ্যাকাউন্ট। তো কল সেন্টার, তোমার যে কোনো ধরনের সমস্যা হলে তুমি বাসায় বসে ওদের একটা কল সেন্টার বা হেল্পলাইন নাম্বার থাকে ব্যাংকের, সেখানে ফোন করে তুমি তোমার সমস্যাগুলো সমাধান করে নিতে পারো। তো এই ধরনের সব ইলেকট্রনিক সেবা তুমি এখন পাচ্ছ ব্যাংকে। যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই যে ছবিও দেখতে পাচ্তেছো, এক ধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড যার মাধ্যমে গ্রাহকের জন্য ইস্যু করা হয়। তো এটা কি ধরনের কার্ড? প্লাস্টিকের, ইলেকট্রনিক প্লাস্টিক। তো এই কার্ডের মাধ্যমে নগদ টাকা ছাড়াও তোমরা কেনাকাটাও করতে পারবা, প্রয়োজনে বিভিন্ন এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবা। ব্যাংকের হিসাবে টাকা থাকা সাপেক্ষে ডেবিট কার্ড ব্যবহার করা হয়। তোমার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে তুমি চেকের পরিবর্তে ডেবিট কার্ড ইউজ করে টাকা উঠাতে পারো। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য হচ্ছে নিজের হিসাবে জমা থাকলে কেবল ডেবিট কার্ড ব্যবহার করা যায় বা দোকান থেকে কেনাকাটা করা যায়, কিন্তু হিসাবে জমা না থাকলেও ক্রেডিট কার্ডের মাধ্যমে বাকিতে মাল ক্রয় করার সুযোগ থাকে। বাকিতে বলতে তোমার যে ব্যাংক সেই টাকাটা পেমেন্ট করে দিতেছে। ধরো তুমি একটা ল্যাপটপ কিনলা ক্রেডিট কার্ড দিয়ে, তো সেই ক্ষেত্রে ব্যাংক তোমাকে, তোমার অ্যাকাউন্টে টাকা নাই, ব্যাংক তোমাকে এক্সট্রা টাকা দিয়ে সেটা পেমেন্ট করে দিতেছে। অর্থাৎ তুমি এখন টাকা দিচ্ছ না, তুমি পরে দিবা। ক্রেডিট কার্ড সাধারণত এক ধরনের ব্যক্তিগত ঋণ, যা নির্দিষ্ট সময় পর গ্রাহককে সুদ সহ পরিশোধ করতে হয়।
এক্ষেত্রে ব্যাংকে হিসাব থাকার কোনো বাধ্যবাধকতা নাই, তবে ক্রেডিট কার্ডেও হিসাব থাকলে ভালো, না থাকলেও কোনো প্রবলেম হয় না। তো এই হচ্ছে ক্রেডিট কার্ডের সুবিধা। আর ক্রেডিট কার্ড সবাই পায় না। তোমার সবকিছু দেখে, তোমার ইনকাম সবকিছু দেখে, তোমার লেনদেনের প্রকৃতি দেখে তারপরে ব্যাংক অনেক সময় তোমাকে, তুমি যদি চাও ক্রেডিট কার্ড পাইতে পারো। তোমার যদি এফডিআর থাকে সেই ক্ষেত্রেও তুমি ক্রেডিট কার্ড পাইতে পারো। আর ডেবিট কার্ড সবার জন্য, অ্যাকাউন্ট খুললেই ডেবিট কার্ড পাবা। ঠিক আছে, তো এই হচ্ছে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড। তো এখান থেকে নৈবিত্তিক কোন কার্ডের ক্ষেত্রে হিসাব না থাকলেও হয় ক্রেডিট কার্ডের ক্ষেত্রে। ঠিক আছে, এবং ক্রেডিট কার্ড এক ধরনের কি ঋণ, ব্যক্তিগত ঋণ। তো এই জিনিসগুলা এখানে নৈবিত্তিক আকারে তোমাদের পরীক্ষায় থাকতে পারে। এবার আসো এটিএম। এটা আমরা সবাই ব্যাংকের বুথে গেলেই দেখতে পাই। এটিএম এর ফুল ফর্ম অটোমেটেড টেলার মেশিন। এটা একটা নৈবিত্তিক হয় যে এটিএম এর ফুল ফর্মটা কি। এটি এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র যার মাধ্যমে গ্রাহক ব্যাংকের কর্মচারীর উপস্থিতি ছাড়া প্রাথমিক কিছু লেনদেন করতে পারে। তুমি এটা কেউ না থাকলে তুমি কিন্তু তোমার ব্যাংকে অ্যাকাউন্টে কার্ডটা ঢুকাইলে তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, ওই অটোমেটিক তুমি ওইখান থেকে টাকা উত্তোলন করতে পারবা। টাকা উত্তোলন, টাকা জমা, হিসাব বিবরণ দেখা, তোমার স্টেটমেন্ট তুমি দেখতে পাও। তো 9টা 5টা তোমার জন্য ব্যাংকিং আওয়ার হইলো। তুমি এটিএম এর মাধ্যমে কিন্তু দিন রাত 24 ঘন্টা যখনই দরকার তখনই তুমি টাকা উঠাইতে পারবা। মোবাইল ব্যাংকিং, বিকাশ। মোবাইল ব্যাংকিং এক ধরনের ব্যাংকিং সেবা যার মাধ্যমে গ্রাহক ব্যাংকিং লেনদেন মোবাইলের মাধ্যমে সম্পন্ন। বর্তমানে আমরা একজন আরেকজনের বিকাশে টাকা পাঠাই, মোবাইলে বিভিন্ন বিলও দিতে পারি, বিভিন্ন পেমেন্ট করতে পারি, সবই মোবাইল ব্যাংকিং এর আওতায়। এই বিকাশ অ্যাপ ব্যবহার করে মোবাইলের মাধ্যমে আমরা এখন অনেক লেনদেন করে থাকি। এসএমএস, তো মোবাইলে এসএমএস এর মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করাই হচ্ছে এসএমএস ব্যাংকিং। যেমন হিসাবের স্থিতি, চেক বইয়ের জন্য অনুরোধ, তুমি এসএমএস দিয়ে একটা চেক বই চাইতে পারো যদি চেক লাগে। ইন্টারনেট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহক ব্যাংকের একটি নিরাপদ ওয়েবসাইট ও পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত হয়। তুমি তোমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে তুমি রেজিস্ট্রেশন করে নাও, বা এখন অ্যাপসও আছে, মোবাইল অ্যাপস আছে বিভিন্ন ব্যাংকে, সেটা দিয়েও তুমি ঢুকতে পারো এবং তথ্য প্রদানের পর গ্রাহক পৃথিবীর যে কোনো প্রান্তে অন্য যে কোনো সময় তার হিসাব বিবরণী, তহবিল স্থানান্তর, বিভিন্ন বিল প্রদান ও ইন্টারনেটের সকল কার্যক্রম করতে পারে। দেন এনি ব্রাঞ্চ ব্যাংকিং, এর মাধ্যমে গ্রাহক এক জায়গা থেকে অথবা একটি শাখায় হিসাব খুলে দেশের যে কোনো শাখা থেকে লেনদেন করতে পারবে। যেমন ধানমন্ডি ব্যাংকের শাখায় খুলে চট্টগ্রাম থেকে সে যে কোনো শাখায় লেনদেন করতে পারে। তো বাংলাদেশে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা এবং এর ভবিষ্যৎ। আধুনিক ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও স্বল্প সময়ে আমরা টাকা পাঠাইতে পারি। বিদেশ থেকে টাকা আনা নেওয়া যায়, রেমিটেন্স 24 ঘন্টা ব্যাংকিং সুবিধায় পৌঁছে দিচ্ছে। তোমার বাইরের থেকে অনেকেই কিন্তু টাকা পাঠায়, খুব ইজি চলে আসে এখন। এতে প্রাথমিকভাবে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের প্রয়োজন হয় অবশ্য। তো যারা করতে চায়, ধরো তোমার এটিএম মেশিন খুলতে হবে, অনেক সার্ভিস, প্রথমত একটা অনেক খরচ, কোনো ব্যাংক যদি প্রথমে এই চালুটা করতে চায়, তবে পরবর্তীতে এই খরচগুলো কিন্তু অনেক কমে যায়, কারণ তারা এখান থেকে আরো চার্জ পায়। তোমার ডেবিট কার্ড থাকলে একটা চার্জ দিতে হবে, ক্রেডিট কার্ডে একটা চার্জ, এসএমএস এর জন্য একটা চার্জ নেয়। আবার দেখবা যে বিভাগ চেঞ্জ হলে, তুমি ধরো ঢাকা থেকে চিটাঙে টাকা কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাবো, সেক্ষেত্রে একটা চার্জ আছে। তো এই ধরনের চার্জগুলা পাচ্ছে এবং ব্যাংকের লোক সংখ্যাও কম লাগতেছে। কারণ সবাই যদি আমরা এখন কার্ড দিয়ে টাকা উঠাই, তাহলে ওই ক্যাশিয়ার তো অত রাখার দরকার নাই যে ক্যাশে বৈশা টাকা গুনে আমাদেরকে দিবে, মানে কম রাখলেও হয়। তো কর্মী কমে যাচ্ছে, কর্মী কমে গেলে বেতনও কম দিতে হচ্ছে এবং সেবাও বেশি দেওয়া যাচ্ছে এবং ভুল ত্রুটিও কম হচ্ছে। এই ব্যাংকিং ব্যবস্থা দীর্ঘমেয়াদী সেবা এবং আয় সব দিক থেকে সুবিধাজনক। তাই বর্তমানে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশও ই ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বৃহত্তর জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেই ইলেকট্রনিক ব্যাংকিং বড় ভূমিকা রাখতেছে। ভবিষ্যতে এই ব্যাংকিং ব্যবস্থা আরো সম্প্রসারিত হবে এবং ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সবাই এই সেবা ব্যবহার করতে পারবে। 24 ঘন্টায় যেহেতু একজন ব্যবহারকারী বা একজন গ্রাহক সব ধরনের সুবিধা পাইতে পারে, তার জন্য সে তার কাজ ফেলে রেখে ব্যাংকে যেতে হবে এরকম দিন এখন আর নাই, বা আরো থাকবে না সামনে। তো আর এই প্রতিযোগিতা, ব্যাংকিং সেক্টরের যে প্রতিযোগিতা, তার ক্ষেত্রে যে যত ইলেকট্রনিক সেবা বেশি দিবে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ততই উন্নতি হবে। এই যেমন বাংলাদেশে সস্তা ও সহজলভ্য হয় ব্যাংকিং সেবা, গ্রাহকদের দিনে দিনে সেই সেবার দিকে দেশের বিভিন্ন অংশ থেকে আরো আগ্রহী হয়ে উঠছে এবং ই ব্যাংকিং এর জনপ্রিয়তা বাংলাদেশে খুবই উজ্জ্বল বলে প্রতিময় হয়। অর্থাৎ
ইলেকট্রনিক ব্যাংকিং আরো উন্নত হবে। এই করোনার পরে আরো দেখবা কিছু নতুন কিছু চলে আসবে ইলেকট্রনিক ব্যাংকিং। কারণ ব্যাংকে গিয়ে ভিড় করাটা আস্তে আস্তে কমে যাবে। নিউ নর্মাল আমরা বলতেছি, এই নিউ নর্মালে অনেক চেঞ্জেস হয়ে যাবে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, এবং এই ব্যাংকিং ইন্ডাস্ট্রির চেঞ্জে ই ব্যাংকিং ভূমিকা রাখবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলো শুনবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।